মহারাষ্ট্রের সোনার কাছে গিয়ে অস্বাভাবিক মৃত্যু কালনার এক যুবকের। পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরে বৌমার সঙ্গে অশান্তির কারণে এই মৃত্যু। শেষবার ফোনে শুভ তার প্রতিবেশীকে জানায় তাকে কে বা কারা ধরে নিয়ে যাচ্ছে। ওরা মনে হয় আমাকে কিন্তু ট্রেন থেকে তুলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি বলে দিলাম আমাকে আর খুঁজে পাবি না, আমার পেছনে লোক পড়ছে। মা কালীর দিব্যি বললাম, মাকে বললাম মা বিশ্বাস করেন, তোকে বারবার বলছি, ব্লেড ব্লেড তারপরে ওই রড সব নিয়ে যাচ্ছে। কালনার বারুইপাড়ার বাসিন্দা শুভ মহারাষ্ট্রের আঁধেরিতে সোনার কাজ করত প্রায় 12 বছর ধরে। এর মাঝে তার বিয়েও হয়, একটি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকছিল। এরপর শুভকে শ্বশুরবাড়ি থেকে চাপ দিতে থাকে, শেষ পর্যন্ত ডিভোর্সের মামলা হয় কালনা আদালতে। একটু অন্যমনস্ক হয়েছিল শুভ, পরিবারের অভিযোগ এমনটাই। কয়েক মাস ধরে কাজের জায়গাতেও কাজ ছিল না। পরিবারের অভিযোগ, গত দুদিন আগে হঠাৎ বাড়িতে ফোন করে বলে নাগপুরে কোনো একটি জায়গা থেকে কে বা কারা তাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। তার মা প্রথমে বিশ্বাস করেনি। মাকে ফোন করার পর বিশ্বাস না করায় প্রতিবেশী এক বন্ধুকে ফোন করে। প্রতিবেশী বন্ধুকে ফোন করার পর তার ফোনটি সুইচ অফ হয়ে যাওয়ায় পরিবারের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। এরপর গতকাল কালনা জিআরপি ও কালনা থানায় অভিযোগ দায়ের করা হলে খবর আসে নাগপুরের কাছে একটি দেহ পাওয়া গেছে, যার পরিচয় তাতে পরিষ্কার বারুইপাড়া নিবাসী শুভ দত্ত। এরপর পরিবারের পক্ষ থেকে রওনা দেয় নাগপুরের উদ্দেশ্যে দেহ আনতে। কি কারণে মৃত্যু, রহস্য দানা বাঁধলেও শুভর পরিবারের অভিযোগ বৌমা এই কাণ্ড ঘটাতে পারে। কাজ করতো। কত বছর ধরে কাজ করতো? ও 17 বছরে গেছে। ওর এখন 31 বছর বয়স। ওই এক জায়গাতেই কাজ করতো? হ্যাঁ, একই জায়গায় করতো না, মাঝে অন্য জায়গায় করছিল, এখন আবার এক জায়গায় অনেক দিন থেকেই করছে। আপনি কি শুনলেন, মানে কি হয়েছে? কি শুনলাম, আমার ছেলের এখন 1 মাস থেকে বসে আছে, অনেক টেনশন। আমার বৌমাকে নিয়ে খুব গন্ডগোল। বৌমা ডিভোর্স কেস করেছিলাম আমরা, ডিভোর্স দিচ্ছে না, অন্য লোকের সঙ্গে পরকীয়া করে, এবং 3-4টে ছেলের সঙ্গে ওরকম করে 8 বছরের নাক নিয়ে আছে। দিয়ে আমার ছেলে এখন আমরা বলেছি আর নেবো না, একজন চলে গেছে, আর নেবো না। 3-4 বার নিয়েছি, চলে যাওয়ার পরে এবার ও আমাদের নামে কেস করেছে। বৌমা কেস করেছে? বৌমা কেস করেছে, বধূ নির্যাতন কেস করেছে আমাদের 3 জনের নামে। তারপরে আবার এখন কেস করেছে যে আমাদের খোরপোশ দিতে হবে, কেস করেছে। সেই সব টেনশন, আমার ছেলের কাজ নেই, তারপরে আমার স্বামীর খুব অসুস্থ, সেই সব টেনশন দিয়ে আমার ছেলে হঠাৎ বলছে, আমরা বললাম, বলছে মা আমার এখন কাজ নেই, আমার কাজের এই জায়গায় আমার ঝামেলা হচ্ছে, ওদের সঙ্গে কাজ করছি, মনে হয় আমায় নেবে না। কার সঙ্গে ঝামেলা হচ্ছে? ওই কাজের জায়গায় যাচ্ছে, ও কাজ কামাই করতো। আমার ছেলে আবার ওই বউর জন্য আমার নেশার জায়গায় সেদিন নেয়নি, ওকে 2-4 দিন নেয়নি, বলছে ওকে আর নেবো না। মানে ওখানকার লোকেরা ঝামেলা করতো? ঝামেলা না, ওই কোম্পানি কাজ করতো, দিয়ে বলছে তোকে নেবো না, তুই কাজ খালি ছুটি করিস। দিয়ে ও যায়নি, সেইখানে অত সব কিছু হয়নি। দিয়ে বলছে মা ওই জায়গায় কাস্টমার চলে গেলো, এখন কাজের সিজন, কী করবো, মানে অনেক টেনশন। এখন বলছে কি তাহলে অন্য জায়গায় কাজ ঠিক করেছি, সোমবার থেকে যাওয়ার কথা। তা আমি বলছি যা, ওই বোম্বেতেই অন্য কোম্পানিতে। দিয়ে এবার হঠাৎ শুক্রবার দিন আমায় বললো কি মা আমি বাড়ি যাব, আমার খুব শরীরটা খারাপ, বুকে পিঠে ব্যথা করছে। তা আমি বলছি চলে আয়। কিসের কাজ করতে জানি? সোনার কাজ। দিয়ে বলছে বুকে পিঠে ব্যথা করছে। দিয়ে আমি বললাম কি তাহলে চলে আয়। তখন বলছে মা আমার কাছে তো পয়সা নেই, তুমি টাকা পাঠাও। দিয়ে আমি 4000 টাকা পাঠিয়েছি। পাঠানোর পরে বলছে মা টিকিট করা হয়ে গেছে। তখন বলছে মা যে আমি রাতে ঘুমোতে পারি না, টেনশানে আমার শরীরটা খুব খারাপ লাগে, আমার প্লেনে গেলেই, আমার ছেলে প্লেনেই বেশি আসতো, প্লেনে গেলেই ভালো হয়। তা আমি বলছি তুই আগে বললে 2000 টাকা হলে আমি তাহলে প্লেনে যেতাম। তা আমি বলছি তাহলে তুই বললি না আগে, তাহলে আর আমি টাকা দিতাম, তুই প্লেনে আসতিস। থাক মা থাক, বাবার আমি শরীর খারাপ, টাকারও দরকার, আবার ওই কেসের টাকা নিয়ে তুমি দৌড়দৌড়ি করছো, আমি ট্রেনেই যাব। এই বলে আমার ছেলে ট্রেনে চেপেছে। ট্রেনে চাপলো কী বারে বৌমা, কী বারে জানতাম না, শনিবারে ট্রেনে চাপলো। চাপার পরে রাত 10টার সময় ফোন হলো, কী করছিস বাবা? দিয়ে বলছে আমি এই তো মা ট্রেনে চাপলাম। কিছু আনিসনি? বলছে না, 2 প্যাকেট বিস্কুট এনেছি, তাই খেলাম, খেয়ে জল খাই, আমার অম্বল হচ্ছে, তাই খেয়ে আমি ওষুধ খেয়ে শুয়ে পড়ি। আমরা শুয়ে পড়লাম। সকালবেলা 6টা বাজে তখন ফোন করেছি ছেলেকে। বাবা তখন আমার ছেলে মানে সবসময় একটা চিন্তা, ভয়ে, আতঙ্ক হয়ে থাকতো, মানে টেনশানে থাকতো। হ্যাঁ কী বলছো, কী বলছো মা, কী বলছো, কে তুমি, কে? আমি কিসের টেনশন? কাজের জায়গায় টেনশন? কাজের জায়গায় না, ওই নানান সব কিছু নিয়ে একটা টেনশন। দিয়ে এইবার আমি আমি ভেবেছি যে, আমি বলছি এই তুই ওরকম বকছিস কেন, আমি তো বাড়িতে। বলছে তোমার আমি দেখতে পাচ্ছি মা, দেখতে আমি তুই দেখতে পারবি কি, আমি তো বাড়িতে। দিয়ে বলছি যা তুই চোখ মুখে জল দে। বলছি ঠিক আছে, আমি তাহলে চোখ মুখে জল দিই মা, আমি মনে হয় স্বপ্নই দেখছিলাম। ঠিক হলো। আবার তখন 7টা 8টা বাজে তখন ফোন করলাম, কী করছিস? বলছে আমি মোবাইল ঘাঁটছি। আবার যখন 11টা বাজে ফোন করলাম যে বাবা কী করছিস? বলছে মোবাইল। আমি বলছি বাবা ডাল ভাত নিয়ে খেয়ে নিও, ওইখান থেকে না খেয়ে আসিস না, রাতটা থাকবি,
বলছে হ্যাঁ মা তুমি টোটোয় করে বাড়ি যাও। দিয়ে আমি বলছি বাজার করি তারপরে টোটোয় করে বাড়ি যাব। এই বলে আমি বাড়ি এসেছি, তখন 12টা বাজে। 12টার সময় আমি ওর বাবাকে এসে বলছি কি দেখো ছেলেটাকে এবার ফোন করো, তুমি তো করো না। দিয়ে ফোন করে তখন বলছে কি মা ট্রেনের মধ্যে ছুটছে আর বলছে কি বিলেট আর রড নিয়ে আমায় মারতে আসছে আর সামনের স্টেশনেরও আমায় নামিয়ে নেবো। মা সত্যি বলছি, আর আমি ভাবছি যে সকালবেলা আমার ছেলে ওরকম বলেছে মনে হয় মাথাটা গন্ডগোলে, কিন্তু ও সত্যি কথাই বলেছে। এবার আমি তো শুনছি না, ভিডিও কল করে সে দৌড়চ্ছে। আমি বলছি এই তুই মাথায় জল দে, মাথায় জল দে, এরকম বকছি। বলছে না আমি সত্যি বলছি। তখন আমি না শুনে তখন ওই ভিডিও কলগুলো করেছে ও বন্ধুদের কাছে, ওইগুলো সব বলেছে, ওইগুলো যে ফোনে আছে ওইগুলো বলেছে। আমার মা বিশ্বাস করছে না, সত্যি ওরা আমায় নামিয়ে নেবে। আর সেই সত্যি 11টা বলছে ফোনটা আমার সব ঠিক করে দেওয়ার পাশে নাকি সব দাঁড়িয়ে আছে এরকম হাত, ওই আমাদের একটা বউ ছিল ওইখানে, বৌদি আমায় বাঁচাও এই বলেছে, এরকম হাত দেখাচ্ছে ওকে মারতে যাচ্ছে। তখন ও আবার বলছে তোমরা মারছো কেন ভাই, কী হয়েছে? বলছে ওকে মেরেই ফেলবো এরকম নাকি বলছে। ওরা কারা, কি মনে ওরা হচ্ছে? কারা আমিও জানি না, আমার ছেলেকে আমি তো সময়ই পাইনি, আমি তো বিশ্বাসই করিনি। দিয়ে তখন ওকে বলে ওই ফোনটা ওরা হাত থেকে কেড়ে নিয়ে নিল। নিয়ে এই যখন 1টা বাজলো, 1:10 অবধি ওদের সঙ্গে কথা, তখনই ফোনটা বন্ধ। তখন আমরা জিআরপিদের কাছে গেলাম, জিআরপির কাছে সব বলে কালনা জিআরপি, জিআরপি? হ্যাঁ কালনা জিআরপিদের কাছে গিয়ে সব যোগাযোগ করলাম। ওরা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা অবধি ওই সব যোগাযোগ করে একে বলছে ওকে বলছে। তখন বলছে নাগপুর থেকে ওকে আর পাওয়া যায় না। ফোনে সুইচ অফ পেয়েছেন তারপর? ফোনে সুইচ অফ, ওর বেড নাম, আবার ওকে ওই বৌমাকে টিকিট দিয়েছে, তাহলে ওর যদি খারাপ মাথাটাই থাকতো দিতে পারতো। ও তখন বলছে আমার মা বিশ্বাস করছে না, মা কালীর দ্বীপ বলছে আমার মাথা খারাপ হয়নি, আমার মা বলছে আমার মাথা খারাপ। ও তখনও বলছে ওদের। তারপর ওকে কোথায় হ্যাঁ পাওয়া ওকে পাওয়া গেল কি জায়গাটা যেন বলছে, কি একটা স্টেশন বললো, না না কি যেন, ওখানে কি অবস্থায় পাওয়া গেল? ওইখানে পাওয়া গেল বোনের পাশে এরকম গলার টুটিটা কেটে দিয়ে, ফোনের ছবি আছে, ওর ছবি ছেড়েছে, টুটিটা কেটে দিয়েছে, রড দিয়ে মেরেছে, সবই রয়েছে পাশে। আর সকালবেলা আমার বড়রা সব গেছে হাওড়ায়, ওইখানে বন্ধ, সারা রাত ছিল, ওই 1টা থেকে বন্ধ। দিয়ে হাওড়া গেছে, বলছে যান আপনারা হাওড়া গিয়ে যদি ট্রেন খুঁজবেন, 7-8 জনা গেছে, যে কব খুঁজবেন না পান তাহলে হাওড়া দিকে জিআরপিকে আপনারা ইয়ে করে আসবেন ডায়েরি। এবার সব গেছে, যখন মানে খুঁজবে তখনই ফোনটা এসেছে, একটা ফোন এসেছে আমাদের পাশের বাড়ির একটা বউ, ও আবার সকালবেলা ফোনটা খুলেছে, ওকে মেরে ওইখানটা শুয়ে রেখে ওর ফোনটা ওর কাছে রেখে চালু করে চলে গেছে। তখন নর্থ বেঙ্গলই পেয়েছে। তখন আমাদেরই একজনা বোম্বে থাকে, একটা বউ আমাদের পাশের বাড়ি, সবাই দেখছে যে শুভকে পাওয়া যাচ্ছে না, আমার ছেলের নাম শুভ, পাওয়া যাচ্ছে না। তখন ও ফোন করছে, ফোন খুলেছে, তখন একটা নর্থ বেঙ্গলি ধরে ওকে বলছে, আর ও কিছুটা কথা বোঝে, আমরা তো বুঝি না এখানকারে। তখন বলছে যে এরকম একটা লাশ পাওয়া গেছে এইখানে, এই জায়গায়, ফোনটা এইখানে, এইটা ওর মধ্যে ফেলে রেখেছে? হ্যাঁ এইটা ওরই ফোন। তখন ও আমাদের ফোন করে বলে, আর তখন গাড়িটা ঢুকেছে, এরা আর গাড়িতে দেখেনি। তখন এরা জিআরপিকে বলেছে, বলার পরে জিআরপিরা ওখানে ফোন করেছে, তাও ওরা হয়নি। তখন দেখছে আবার ফোনটা বন্ধ। ওখান থেকে আবার ফোন করেছে, আমার ছেলে ডি সেন্টারটা নিয়েছিল, এইখান থেকে গিয়ে আছে এখানে আনন্দমেলা, ওইখানে একটা নাম্বার ছিল, তো ওইখানে একটা পাঠিয়েছে ওরা, পাঠিয়ে তখন ওরা বলছে ওই বাপি আছে আমাদের বাড়ির পাশে, ওকে বলছে যে বাপিদা তোমাদের বাড়ির পাড়া এরকম হয়েছে, এই ছেলেটির ছবি এরকম নাম, এটা কে? তখন বলছি তো আমাদের পাশের বাড়ি, আমার শুভ। তখন ও আবার না বাইরে থাকে, নানান ভাষায় কথা জানে। ও তখন আপনার কি সন্দেহ হচ্ছে, মৃত্যুটা কি মনে হচ্ছে আপনার? কী সন্দেহ করবো, কে মারলো, কী জন্য মারলো, আমি কিছুই করতে পারছি না, কিছুই থাকি না। মেরে ফেলেছে? মেরে ফেলেছে, এখন আমি কী সন্দেহ করবো, কে মারলো, আমি কিছু বুঝতে পারছি না। অভিযোগ করবেন তো? কি তারপরে নানান অভিযোগ টেনশন, করবো, ওই নানান বৌমা এবং কেস কামারি করেছে, ওই সমস্ত এইসব ব্যাপারে টেনশানে। এটা বলতে নিঃসন্দেহে খারাপ। আর এইভাবে যে মৃত্যু হবে এটা তো আদৌ আশা করা যায় না। এর মধ্যে বিরাট রহস্য আছে। হয় ছেলের বইয়ের তরফ থেকে হোক বা অন্য কোনো তরফ থেকে হোক, নিঃসন্দেহে একটা গট আপ কেস আছে, নাহলে এরকম তো। ও সাধারণ ছেলে, ওর এমন কিছু অর্থও নেই, ইনকামও নেই যে ওকে এরকম লোক শত্রু নেই মার্ডার করে দেবে। নিঃসন্দেহে এর মধ্যে কোনো একটা রহস্য আছে, রহস্য ছাড়া এইভাবে মৃত্যুটা হয় না। নাহলে এইভাবে আর ট্রেনের মধ্যে এইভাবে তুলে নিয়ে তাকে ব্লেড দিয়ে গলা কেটে দেওয়া, স্টেশনে লাগিয়ে, এটা করে না। আপনার নাম? আমার নাম বিপুল মণ্ডল। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এখন দিনমজুরের কাজে গেছিল, ওখানের সঙ্গে ওদের সঙ্গে দীর্ঘদিনের ওখানে একটা সম্পর্ক ছিল, অনেকদিন ধরেই ওখানে আছে ছেলেটি। এবং পৌর নাগরিক গতকালকে সন্ধ্যে 7:30টার সময় পৌরসভাতে আসলো রেসিডেন্সিয়াল এবং অন্যান্য আনুষঙ্গিক পেপারসপত্রের জন্যে। আজকে ময়নাতদন্তের জন্যে
আজকে 5টার মধ্যেই ওখানে পৌঁছাতে হবে, নাগপুরের কাছাকাছি কোনো একটি জায়গায়। আমরা যেটুকুনি সহযোগিতা করার করে দিচ্ছি, কিন্তু সর্বশেষে ঘটনাটা তো অত্যন্ত মর্মান্তিক, ছেলেটির বাবা কি দুঃখজনক ঘটনা। এসে একটুখানি কান্নাকাটি করছে, যেটা স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু কীভাবে মারা গেছে সেটা পুলিশ তদন্ত করছে, তদন্ত সাপেক্ষ বিষয়। এখন তো মন্তব্য করা যাবে না যে এটা স্বাভাবিক মৃত্যু না মার্ডার, সেটা পুলিশ তদন্ত করেছে। যেটা কোনোখানে পাওয়া যায়? হ্যাঁ, কোনো একটি জায়গায় পাওয়া গেছে। বয়স কত হবে? বয়স আপনার হচ্ছে গিয়ে ওই রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।